সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। আমরা প্রথমেই সপ্তম শ্রেণীর বাংলার সিলেবাসটা দেখে নিই। তো এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর সিলেবাস। বাংলার ক্ষেত্রে মোট 6টি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 13। তো আজকে আমরা এই প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার তোমাদের বুঝিয়ে দিব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, পূর্ণমান 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তো নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর, প্রত্যেকটার জন্য 1 করে। সর্বনাম কয় ধরনের? সর্বনাম হচ্ছে 3 ধরনের। তুমি কি ধরনের শব্দ? তুমি হচ্ছে সর্বনাম। শিক্ষকদের সঙ্গে কি করে বলতে হয়? তুমি, তুই, আপনি নাকি তিনি, আপনি। যোগাযোগ কয়ভাবে হয়? 2 ভাবে। ভাষিক যোগাযোগের রূপ কয়টি? 4। ব্রেইল ভাষা কাদের জন্য? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। অভাষিক যোগাযোগে কি ব্যবহার করা হয়? মুখভঙ্গি। বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে কি বলে? প্রাসঙ্গিক। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন কে? আজম শাহ। পরিবিবি মারা যান কবে? 1684 সালে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। তারপর আসবে এক কথায় উত্তর, প্রত্যেকটা 1 করে। চিঠি দ্বারা আমরা কি করি? যোগাযোগ করি। ভাব বিনিময়ের অপর নাম কি? যোগাযোগ। কাউকে কখন তুই করে বলা হয়? অতি ঘনিষ্ঠ থাকলে। শোনা ও বলার কাজে কাদের ভূমিকা প্রধান? মুখ কানের। হাতের স্পর্শ কোন যোগাযোগে ব্যবহার হয়? অভাষিক যোগাযোগে। আপনি কোন সর্বনাম? মানি সর্বনাম। যোগাযোগ কি? আমরা যখন অন্যের সঙ্গে কথা বলি সেটি এক ধরনের যোগাযোগ। আপনি, তিনি, তারা কোন সর্বনামের উদাহরণ? মানি সর্বনামের উদাহরণ। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। দেন সংক্ষিপ্ত প্রশ্ন, সর্বনাম শব্দ কাকে বলে? সর্বনাম কত প্রকার ও কী কী? মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী বিশেষ্য শব্দের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করতে হয় সেগুলোকে সর্বনাম শব্দ বলে, যেমন তুমি, আপনি, তুই, সে, তিনি ও ইত্যাদি। সর্বনাম 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। তুমি কোন সর্বনাম? আমরা কাদের তুমি করে বলি? তুমি সাধারণ সর্বনাম, আমরা ভাই বোনদের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মার সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে তুমি করে বলি। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। যোগাযোগ কি? আমরা যখন অন্যের সাথে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কথা বলি তখন তাই যোগাযোগ। আমরা কিভাবে যোগাযোগ করি? আমরা চিঠি বা পত্র লিখে, ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে এবং ছবি বা সংকেতের মাধ্যমে যোগাযোগ করি। যোগাযোগ কয়ভাবে হয় এবং কি কিভাবে হয়? যোগাযোগ 2 ভাবে হয়, ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগের রূপ কয়টি ও কী কী? তো ভাষিক যোগাযোগের রূপ হচ্ছে 4টি: শোনা, বলা, পড়া এবং লেখা। স্কুলের নোটিশ বোর্ডে কি লেখা ছিল? সামনের সপ্তাহে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী 2টি খেলার নাম দিতে পারবে। ভাষিক যোগাযোগের উপায় লেখো। সাধারণত শোনা, বলা, পড়া ও লেখা এই 4টি রূপে মানুষ ভাষিক যোগাযোগ করে থাকে। এই যোগাযোগে মানুষ মুখ, কান, হাত ও চোখ ব্যবহার করে থাকে। কথা বলা, বই পড়া, ফোনালাপ, বার্তা প্রেরণ, রেডিও, টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা ও যন্ত্রে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উপায়। অভাষিক যোগাযোগের ক্ষেত্রে কি কি কৌশল ব্যবহার করা হয়? অভাষিক যোগাযোগের ক্ষেত্রে মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেতের ব্যবহার করা হয়। প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কথা কাকে বলে? বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে প্রাসঙ্গিক কথা বলে
এবং বিষয়ের বাইরে থেকে কথা বলাকে অপ্রাসঙ্গিক কথা বলে। লালবাগ কেল্লা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। 1678 সালে মুঘল সুবেদার আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে শায়েস্তা খাঁ এর নির্মাণ কাজ শেষ করেন। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দুটি সাধারণ বিষয় উল্লেখ করো। তো দুইটা বিষয় হলো, যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে প্রথমে ব্যক্তির বয়স, মর্যাদা ও সম্পর্ক বিবেচনায় রাখতে হবে এবং সেই সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে। নম্র স্বরে কথা বলতে হবে, অতি উঁচু বা অতি নিচু স্বরে নয়। তারপর মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয় কি ব্যাখ্যা করো। মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। যেমন তুমি করে বলা যায় বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে। এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষক, বয়সে বড় ও অপরিচিত লোকের সঙ্গে। এগুলো মানি সর্বনাম। অতি ঘনিষ্ঠতা এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্যের ক্ষেত্রে তুই ব্যবহার করা হয়। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। সুতরাং বলা যায় মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। শ্রেণী শিক্ষক সুমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলেছিলেন? শ্রেণী শিক্ষক সুমা জাহান ক্লাসে স্কুলে নোটিশ বোর্ডে দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশের কথা বলেছিলেন। সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল? ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ সোহেলকে অন্য প্রসঙ্গে প্রশ্ন করেছিল। যেমন তুই অসুস্থ ছিলি না, তবে কাল কেন আসিসনি? তোর বড় মামা তো বিদেশে থেকে আসার কথা ছিল, তিনি কি গতকাল এসেছেন? ইত্যাদি। এই অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না। তাই পলাশের এমন অপ্রাসঙ্গিক কথায় সোহেল বিরক্ত হয়েছিল। পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত। পলাশ সোহেলের কাছে এই অপ্রাসঙ্গিক কথা গুরুত্বপূর্ণ কাজের সময় জিজ্ঞেস না করে অফ পিরিয়ডে বা ছুটির সময় তাকে জিজ্ঞেস করে জানতে পারত। সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত? সোহেল পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলতে পারত এবং সে মুহূর্তে ক্রিকেট দল গঠন বিষয়ক প্রাসঙ্গিক কথা বলার জন্য তাকে বলতে পারত। এভাবে সোহেল পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত। পলাশ যে সময় সোহেলের সাথে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছিল সে সময় সোহেল ক্রিকেট দল গঠন নিয়ে ব্যস্ত ছিল। পলাশ যদি সোহেলকে দলে কে কে থাকবে, কে কে ভালো ক্রিকেট খেলে সেই সম্পর্কে বলতো, তাহলে পলাশের বলা কথাগুলো প্রাসঙ্গিক হতো। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে।